হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সপ্তম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে এই ভিডিওতে স্বাগতম জানাই। তো এই ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের নিজে করি 1.2-এর 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলি পরপর করে দেখাবো। এই যে তোমরা বইয়ে দেখতে পাচ্ছ 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলি পরপর তোমাদের করে দেখাবো। এর আগের দিন তোমাদের আমি 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলি করিয়ে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো চলো তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। 6 নম্বর দেখো কী বলেছে, কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2,825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা? তাহলে 5/7 অংশের মূল্য হচ্ছে 2,825 টাকা, 2/7 অংশের মূল্য বের করতে হবে। মূল্য ব্র্যাকেটে টাকা লিখে দিলাম। তাহলে 5/7 অংশের মূল্য হচ্ছে 2,825 টাকা। তাহলে 2/7 অংশের মূল্য বের করতে হবে। কত সেটা বের করতে হবে। 5/7 বড় না 2/7 বড়? তাহলে 7 ভাগের 5 ভাগ বড়, 7 ভাগের 2 ভাগটা নিশ্চয়ই ছোটো হবে, কারণ এখানে লবটা ছোটো। তাহলে বড় 7/5 অংশের মূল্য হচ্ছে 2,825 টাকা। তাহলে 7/2টা কম, তাহলে কম অংশের মূল্য কী হবে? কম হবে। তাহলে সম্পত্তির অংশও কমলো, এদিকে মূল্যও কমলো। তাহলে কী হবে? সম্পত্তির অংশ আর মূল্য সরল সম্পর্কে আছে। তাহলে এখানে আমরা কী লিখব? এখানে সম্পত্তির মূল্য এবং সম্পত্তির অংশ সরল সম্পর্কে আছে, কারণ সম্পত্তির অংশ বাড়লে কী হবে? মূল্যও বাড়বে। তাহলে কি করতে হবে? সরল সম্পর্ক হলে এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। তাহলে লিখব ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে লিখব 5/7 অংশের মূল্য 2,825 টাকা। এক অংশের মূল্য বের করতে হবে। তাহলে 2,825/5/7 টাকা। আর সুতরাং 2/7 অংশের মূল্য, তাহলে 2,825/5/7, আর উপরে কি হয়ে যাবে? 2/7 উপরে থাকবে। তাহলে এত টাকা। তাহলে এবার সমান সমান দিয়ে কী করবো? আমরা কাটাকাটি করব। 2,825, এই 5/7টা উল্টে যাবে। 5/7 উল্টে গেলে উপরে 7, নিচে 5, আর 2/7টা কী হবে? উপরেই থাকবে 2/7। তাহলে এরকম হয়ে গেল। তাহলে এবার 7 কেটে দেবো। তাহলে 2,825কে 5 দিয়ে ভাগ করে দেবো। 5×5 = 25, 3 হাতে থাকে 3 2 32, 5 6 30, 2 5, 5×5 = 25। তাহলে কত হয়ে যাবে? দেখো এবার তাহলে 565 আর 2 গুণ করে দেবো। তাহলে 505 2 10 0, হাতে 1, 6 2 12 13, 3 হাতে 1, 5 2 10 আর 11, 1130 টাকা। তাহলে এটাই হয়ে যাবে 2/7 অংশের মূল্য। যেহেতু প্রশ্নের অঙ্ক উত্তরটা লিখে দিতে হবে, সুতরাং কী লিখব? সম্পত্তির, ওই সম্পত্তির 2/7 অংশের মূল্য 1130 টাকা। 6 নম্বর অঙ্ক আমরা করে ফেললাম। এরপর 7 নম্বর অঙ্ক দেখো, একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুদ আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। তাহলে 48 জন মোট সৈন্য ছিল, তাদের কত সপ্তাহের খাবার ছিল? 7 সপ্তাহের। তাহলে সেখানে পরে আরও 8 জন সৈন্য যোগদান করলো, ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে? তাহলে বাঁদিকে লিখবো আমরা, কি লিখব? মোট সৈন্য সংখ্যা, আর এখানে কি লিখব? দিন সংখ্যা। দিন সংখ্যা মানে খাবার কতদিন চলছে সেটা। তাহলে কি আছে? প্রথমে 48 জন লোক সৈন্যের দিন সংখ্যা, এখানে কি
সপ্তাহ, এখানে সপ্তাহ লিখতে হবে। তাহলে 48 জন সৈন্যের কত সপ্তাহ চলে? 7 সপ্তাহ। তাহলে পরে আরও কতজন যোগ দিচ্ছে? 8 জন। তাহলে 48-এর সাথে 8 যোগ করে দেব। তাহলে 48 8 যোগ করলে হয়ে যাচ্ছে 56। 56 জন সৈন্যের কত সপ্তাহ চলবে সেটা বের করতে হবে। তাহলে দেখো এবার মনে মনে ভাবো, 48 জন সৈন্যের যদি 7 সপ্তাহ চলে, তাহলে 56 জন সৈন্যের একই খাবারে কি হবে? ওই একই খাবার আছে, তাহলে বেশি সৈন্য হলে কি খাবার বেশি খাবে, তাহলে কম দিন চলবে। তাহলে সৈন্য সংখ্যা বেড়ে গেল, খাবারের সংখ্যা কমে গেল। তাহলে কি হচ্ছে, একটা বাড়লে আরেকটা কমলে হয়ে যায় ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো এখানে? সৈন্য সংখ্যা বাড়লে সপ্তাহের সংখ্যা কমবে, অর্থাৎ খাবার কম সময় চলবে। তাই সৈন্য সংখ্যা ও খাবারের সময় এর মধ্যে ব্যস্ত সম্পর্ক থাকবে। সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি লিখবো? 48 জন সৈন্যের খাবার চলে 7 সপ্তাহ। একজন সৈন্য বের করবো, একজন সৈন্যের খাবার চলে, ব্যস্ত সম্পর্কে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 7 গুণ 48 সপ্তাহ। সুতরাং পরে কতজন হয়ে গেছে? 56 জন। 56 জন সৈন্যের খাবার চলে, কি হয়ে যাবে? 7 গুণ 48, নিচে হয়ে যাবে 56। তাহলে 56কে 7 দিয়ে ভাগ করলে 7 8 56, 8 দিয়ে 48কে ভাগ করলে 6। তাহলে কত হয়ে যাবে? 6 সপ্তাহ। তাহলে কি লিখব? সুতরাং আরও 8 জন সৈন্য যোগদান করলে ওই খাবারে মোট 6 সপ্তাহ চলবে। এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 6 আর 7 নম্বর হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্ক দেখো। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। তাহলে কি হবে? বাঁ দিকে লিখব, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। তাহলে বাঁ দিকে লিখব নাবিকের সংখ্যা, আর ডান দিকে লিখব সময়। ব্র্যাকেটে লিখব কি? দিন। তাহলে প্রথমে কি আছে? 50 জন নাবিকের কয় দিনের খাবার ছিল? 16 দিনের। কিন্তু কি হচ্ছে, 50 জন নাবিকের 16 দিন থাকলো, 10 দিন পরে 10 জন যোগ দিল। তাহলে এইখানে 16 দিন ছিল, 16 দিন থেকে আমাদের 10 দিন পরে যেহেতু, তাহলে 10 দিন বিয়োগ হয়ে যাবে, তাহলে 6 দিন। তাহলে 50 জনের হচ্ছে 6 দিন। এরপরে কি হচ্ছে, 50 জনের সাথে পরে আরও 10 জন যোগ দিল, তাহলে 50 যোগ 10, তাহলে কত হয়ে যাবে? 60। তাহলে 60 জন নাবিকের কত দিন চলবে খাবার? তাহলে এবার মনে মনে ভেবে দেখো, 50 জনের যদি 6 দিনে খাবার চলে, তাহলে ওই একই খাবার 60 জনের কী হবে? বেশি খাবে। তাহলে 60 জনের কম দিন চলবে। তাহলে এখানে নাবিকের সংখ্যা বেড়ে গেল, এদিকে কমে গেল, তাহলে একটা বাড়লো আর একটা কমলো, তাহলে কী হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে নাবিকের সংখ্যা বাড়লে খাবার
কম দিন চলবে। তাই নাবিকের সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকবে। সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি পাবো? তাহলে 50 জন নাবিকের খাবার চলে 6 দিন। একজন নাবিকের খাবার চলে, ব্যস্ত সম্পর্ক জন্য কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 6 গুণ 50 এতদিন। সুতরাং 50-এর সাথে 10 জন যোগ দিল, 60 জন নাবিকের খাবার চলে 6 গুণ 50, নিচে হয়ে গেল 60 দিন। কাটাকাটি যাবে, 0 0, 6 6 কেটে গেল। তাহলে কত হবে? 5 দিন। তাহলে 5 দিন হয়ে গেল। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 5 দিন। সুতরাং 10 দিন পরে আরও 10 জন যোগ দিলে তাদের 5 দিন খাবার চলবে। এটা হয়ে যাবে উত্তর। 8 নম্বর করলাম। এরপরে 9 নম্বর দেখো। 20 জন লোক, 8 নম্বরের মতোই 9 নম্বরটা হবে। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন অসুস্থ হয়ে গেল। তাহলে 20 জনের থেকে 6 দিন পরে কতজন বাদ চলে যাবে? 8 জন। তাহলে 20 থেকে 8 বিয়োগ হয়ে যাবে। তাহলে হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। বাঁদিকে কি লিখবো? লোক সংখ্যা আর ডান দিকে লিখবো দিন সংখ্যা। তাহলে 20 জন লোক আমাদের 30 দিনে একটা বাড়ি সারানোর কাজ করবে ঠিক করলো, কিন্তু 6 দিন পর কতজন অসুস্থ হয়ে গেল? 8 জন। তাহলে 6 দিন পরে 8 জন। তাহলে এই যে 6 দিন, এটা 30 থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে কত হবে? 24 দিন। তাহলে 6 দিন পরে 8 জন অসুস্থ হয়ে গেল। তাহলে 20 থেকে কতজন কমে যাবে? 8 জন। তাহলে এটা কত হয়ে যাবে? 12 জন। 12 জন কত দিনে কাজটি শেষ করবে, সেটাই আর কি। তাহলে এইবার দেখো আমাদের কি আছে, মনে মনে ভেবে দেখো। 20 জন যদি একটি কাজ 24 দিনে শেষ করে, তাহলে 12 জন কী করবে? 12 জনের বেশি সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে, কারণ লোক সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে এদিকে কমে যাচ্ছে, এদিকে বেড়ে যাচ্ছে। তাহলে একটা কমলে আরেকটা বাড়লে কী হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে কী লিখব? এখানে লোক সংখ্যা কমলে কাজের সময় বাড়বে। কাজের সময় বাড়বে। তাহলে এবার কি হবে? তাই লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকবে। তাহলে এবার কি করব? ঐকিক নিয়মে সমাধান করব আমরা আগের মতো। সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি হচ্ছে? আমাদের কত ছিল? 20 জনের। তাহলে 20 জনের হচ্ছে 24 দিন, আর 12 জনের কত দিন? তাহলে 20 জন লোকের সময় লাগে 24 দিন, একজন লোকের সময় লাগে
তাহলে কি হচ্ছে, ব্যস্ত সম্পর্ক, তাই গুণ হয়ে যাবে 24 আর 20, তাহলে 24 গুণ 20 দিন। সুতরাং 12 জন লোকের সময় লাগে 24 গুণ 20, নিচে হয়ে যাবে 12। তাহলে 24কে 12 দিয়ে গুণ করলে 2, ভাগ করলে 2, তাহলে 20 দুগুণ কত হয়ে যাবে, 40 দিন। আগে যে 6 দিন আগে কাজটা শুরু হয়েছিল, এই 40-এর সাথে সেই জন্য আমাদের 6 যোগ করতে হবে। সুতরাং 8 জন অসুস্থ হয়ে পড়লে তারা মোট, তাহলে যোগ করে দেবো, 40 যোগ আগের ছিল 6 দিন, তাহলে 46 দিনে বাড়ি সারানোর কাজ শেষ করবে। এটাই হয়ে যাবে উত্তর। এবার লাস্ট অঙ্কটা দেখো, 10 নম্বরটা কী বলেছে, এটা একটু আলাদা ধরনের। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা সাজিয়ে নেব। কীভাবে সাজাবো, কৃষকের সংখ্যা, তারপরে সময়, দিন সংখ্যা, তারপরে কী হবে, জমির পরিমাণ। 10 নম্বর অঙ্ক, তাহলে বাঁদিকে কী লিখব, কৃষকের সংখ্যা, আচ্ছা, তারপরে কি লিখব, দিন সংখ্যা, আর শেষে কি লিখব, জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা। তাহলে হয়ে গেল। তাহলে 25 জন কৃষক 12 দিনে করে 15 বিঘা জমি চাষ। তাহলে আমাদের বের করতে বলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে। তাহলে আমাদের দেখো একটা একটা করে নেব, কৃষকের সংখ্যা আর জমির পরিমাণ। তাহলে কৃষকের সংখ্যা, এই মাঝখানেটা বাদ দেবো প্রথমে। তাহলে প্রথমে কি করব, কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণে তুলনা করব। তাহলে 25 জন কৃষকের একটা জমি চাষ 25 জন কৃষক করে 15 বিঘা জমি চাষ। তাহলে 30 জন কৃষক কী করবে, বেশি জমি চাষ করবে, কারণ কৃষকের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এটাও বেড়ে যাচ্ছে, কৃষকের সংখ্যাও বেড়ে যাচ্ছে, জমির পরিমাণও বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে, কৃষকের সংখ্যার জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক থাকবে। এখানে কৃষকের সংখ্যা ও জমির পরিমাণের মধ্যে সরল সম্পর্ক আছে, কারণ কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়বে। আচ্ছা, এটা একটা হয়ে গেল। তাহলে দুটো পার্টে করতে হবে। এখানে দেখো আর কি আছে, দিন সংখ্যা। তাহলে এবার প্রথমের টুকু বাদ দিয়ে দেবো। তাহলে 12 দিনে চাষ করা যায় কত বিঘা জমি, 15 বিঘা। তাহলে 16 দিন, দিন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বেশি হবে, জমি চাষ করা যাবে। তাহলে দিন সংখ্যাও বেড়ে গেল, জমির পরিমাণও বেড়ে গেল, তাহলে দুটোই বাড়লো। তাহলে এখানেও কী হবে, দিন সংখ্যা জমির পরিমাণ সরল সম্পর্কে থাকবে। তাহলে কী লিখবো, আবার দিন সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্কে থাকবে, কারণ দিন সংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়বে, জমির পরিমাণও কী হবে, বাড়বে। তাহলে এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। সুতরাং ঐকিক নিয়মে সমাধান করে পাই। তাহলে কি আছে,
25 জন কৃষক 12 দিনে চাষ করেন 15 বিঘা জমি। এবার একজনের ক্ষেত্রে লিখে নিব। তাহলে একজন কৃষক 12 দিনে চাষ করেন 15, নিচে চলে যাবে এই 25, কারণ একজনের বের করেছি 25, 12টা কিন্তু আসবে না, এখন 12টা পরের লাইনে আসবে। তাহলে একজন কৃষক একদিনে চাষ করেন, তাহলে এইবার কি হয়ে যাবে 15। তাহলে একদিনে যেহেতু সরল সম্পর্ক হলে সবগুলো ভাগ হয়ে যাচ্ছে, এই জন্য 12টা উপরে না গিয়ে নিচে চলে আসবে, 25 গুণ 12। ভালো মতো বোঝার চেষ্টা করো এই জায়গাটা। এরপরে কি আছে দেখো, শেষে গিয়ে আমাদের কি আছে বলেছে 30 জন কৃষক 16 দিনে চাষ করেন। তাহলে কি হয়ে যাবে 15, 30 আর কি হয়ে যাবে 16, এই তিনটেই উপরে হয়ে যাবে। তাহলে এই 30 আর 16 চলে যাবে উপরে, আর নিচে 25 আর 12 থাকবে। এবার কি করব, কাটাকুটি করব, দেখি কি হয়। 15, 25 কাটাকাটি করি। তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, 30কে 5 দিয়ে কাটলে 6, 12কে 6 দিয়ে কাটলে 2, 16কে 8 2 দিয়ে কাটলে 8, তাহলে 3 8 24। তাহলে কি হয়ে যাচ্ছে 24 বিঘা জমি। সুতরাং 30 জন কৃষক 16 দিনে চাষ করেন 24 বিঘা জমি। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি নিজে করি 1.2-এর 6 থেকে 10-এর দাগের অঙ্কগুলো পরপর করে দেখালাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরের ভিডিওতে আমি তোমাদের পরের অধ্যায়ের অঙ্কগুলো পরপর করে দেখাবো। তো আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।